আমাকে কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। শুভ সন্ধ্যা। হ্যালো খেয়ালি, ওয়েলকাম। হ্যালো নেহা, আজানা। আজকে আমাকে এখানে আম, আম, একটা অভূতপূর্ব সুযোগ দেওয়া হয়েছে সুবর্ণলতা জি থেকে। হ্যালো স্পিকা। এখন প্রতিদিন দুপুর 3টের সময় জি বাংলায় সুবর্ণলতা দেখানো হচ্ছে। সেই সুবাদে অনেকেই আসছেন লাইভে। আমি সুবর্ণর পিসি সৌদামিনী, আমাকে বলা হলো যে লাইভে আসার জন্য। প্রথমেই জানাই, আমরা একটা অজানা ভয়ের মধ্যে দিয়ে চলেছি সবাই। একটা অসুখ বিসুখ, একটা মৃত্যু, একটা অসুস্থতা, যেটা আমরা আগে, মানে আমাদের এই জেনারেশন বা তার আগের বা পরের জেনারেশন উপভোগ করেনি। মানে উপভোগ কথাটা বলা আমার ভুল হচ্ছে। আমি অত্যন্ত ব্যথিত যে এই সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। কত মানুষ কতভাবে যে কষ্ট পাচ্ছে, সেটা আমরা আজকে ঘরে বসে সত্যি টের পাচ্ছি না। শুধু যারা সেবক, যারা আমাদের সেবা করছেন, আমাদের একটাই অনুরোধ করছেন, স্টে সেফ, স্টে অ্যাট হোম। আমারও আজকের এটাই থিম, স্টে সেফ, স্টে অ্যাট হোম। আমি সৌদামিনী, সুবর্ণলতার পিসি। আমাকে যখন এই ট্রন থেকে অভিনয়টা করতে বলা হয়, তখন আমি সত্যি ভাবিনি যে এর আমি সুযোগ্য কাজটা করতে পারবো। মানে আমি কি ঠিক এটার জন্যে? তবে সাথে এমন অদ্ভুত মানুষদের পেয়েছিলাম, ভালো মানুষদের। আমার পুরো টেকনিক্যাল টিম, আমার প্রডিউসার, আমার ডিরেক্টর, আমার কো অ্যাক্টার্স, তাদের জন্য আমি সত্যি কাজটা অন্তর থেকে করতে পেরেছি। এবং এক একটা সিনে আমি সত্যিকারে কেঁদে ফেলেছি। আমি সাবিত্রী চ্যাটার্জিকে দেখেছি যে উনি কিন্তু অনায়াসে সুন্দরভাবে চোখে জল আনতে পারতেন। আমি ভাবতাম যে কী করে মানুষটা এই মাহাত্ম হাসছিল, আবার কী করে এরকমভাবে চোখে জল এনে কেঁদে কেটে এরকমভাবে অস্থির হয়ে গেল কী করে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি সেই জন্য ভাবলাম যে প্রথম যে সিনটা আমি করলাম, প্রথম সিনটা যেটা হচ্ছিল, বউ তুই কী করছিস, অনন্যাকে বলা, এবং অনন্যা বিপ্লব এতে রেসিপ্রোকেট করা। মানে জানি না কী করে একটা ঘর, সত্যিকারের ছোট ভাই মনে হচ্ছে, ছোট ভাই বউ মনে হচ্ছে। খুব দুঃখের সিন দিয়েই প্রায় আমার অভিনয়টা শুরু হয়েছিল, যে সুবর্ণ বিয়ে হয়ে যাচ্ছে, সেটা একটা আভাস পাওয়া গেল ছন্দা চ্যাটার্জি, যিনি ঠাকুমা করেছিলেন সুবর্ণ, তিনি জেদ করে ওকে নিয়ে যান এবং বিয়েটা দেন। সেই ভয়ানক সিনটা আমি আজও ভুলতে পারি না, যে একটা ওইটুকু মেয়ের বিয়ে দিয়ে দিল। তার বাবা হয়তো মায়ের কাছে হেরে গিয়েছিল, সেজন্য বিয়েটা দিল। আমি শুধু একটা ভীষণ কষ্ট পেয়েছিলাম, যেন সত্যিকারে কষ্ট পাচ্ছি। আমাকে সর্বক্ষণ সাহায্য করেছেন প্রত্যেকটা কো আর্টিস্ট, প্রত্যেকটা টেকনিশিয়ান, এবং আনন্দ করে কাজ করেছি। আস্তে আস্তে আমার সুইচ অন সুইচ অফগুলো হতে শুরু করলো। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম চরিত্রটা কী। মানে আমি
আস্তে আস্তে নবু মানে সত্যবতীর স্বামীর দিদি হয়ে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে ওর মা হয়ে গেলাম। যখন বিভিন্ন সময় ও বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, বিপ্লবের অনবদ্য অভিনয় আমাকে বারবার ছুঁয়ে গেছে, আমাকে কাটতে বাধ্য করেছে অন সেট, এবং সমস্ত টিম আমাকে সে স্বাধীনতা দিয়েছে যাতে আমি সুন্দরভাবে অভিনয়টা করতে পারি। আমার ভাইপোরা, আমার সুবর্ণ, আমার ভাই বউ অনন্যা, আমার বিপ্লব, আমার ভাই খুব খুব কোঅপারেট করেছে। এবং আমি সবচেয়ে যেটা আনন্দ পেয়েছি, যে আউটডোরে গেছি, ইনডোরে কাজ করেছি, কোনোদিন কোনো সময় মনে হয়নি যে আমি একটু তাড়াতাড়ি করো, আমার অন্য জায়গায় গিয়ে সিরিয়াল করার আছে, অন্য জায়গায় গিয়ে অভিনয় করার আছে। এটা আমার কখনো মনে হয়নি, কারণ সুবর্ণলতা আমার খুব প্রাণের কথা। কারণ 1984 সালে প্রথম আমার স্বামী রাজা সেন এই সিরিয়ালটা করেন, তখন আমি সেজে বউ সেজেছিলাম। তখন অবশ্য উনি অনেক পরের থেকে শুরু করেছিলেন, কিন্তু এই সুবর্ণলতা যেটা ট্রন করেছিল সেটা অনেক আগের থেকে, সত্যবতী থেকে ধরেছিলেন। আমার খুব সৌভাগ্য হয়েছিল যে আমি আশাপূর্ণা দেবীর পায়ে গিয়ে ধরে প্রণাম করে এসে কাজটা করতে পেরেছিলাম প্রথমবার। দ্বিতীয়বার বারবার ওর কথাটা বেজেছে যে ঘরে বসে মানুষ, প্রত্যেকটা মেয়ের অবস্থা কী করে এইভাবে উনি ভেবেছিলেন, এবং সেটা আজকের যুগে, মেগা সিরিয়ালের যুগে ভাবা হয়েছিল যে সুবর্ণলতার মতন একটা এপিক এতগুলো মানুষ করতে পারবে এবং লোকের ভালো লাগবে। আমার সুবর্ণর শ্বশুরবাড়ি যাওয়ার সৌভাগ্যটা হয়নি, ওই দিকের আর্টিস্টদের সাথে আমি একেবারেই যুক্ত না, কিন্তু আমাদের পরেই আমাদের সিনগুলো শেষ হলেই তো তারা আসতো, প্রত্যেকের সাথে একটা সখ্যতা হয়ে গেছিলো, ভালোবাসা হয়ে গেছিলো ভীষণ। সত্যবতী একটা আশ্চর্য চরিত্র। হয়তো তাকে লোকে কুলোটা বলবে, সংসার ঠেলা বলবে, কিন্তু চরিত্র যেটা তৈরি হয়েছিল, যে মেয়েটা একটা সাধারণ জিনিস চেয়েছিল, তার সন্তান পড়াশুনো করুক, তার দুই ছেলের সাথে তার মেয়েও পড়াশুনো করুক। যেদিন না বারবার আমি নবুকে, আমার ভাইকে বলেছিলাম, নবু তুই বউকে বুঝতে পারলি না, নবু তুই বউকে বুঝতে পারলি না, এটা বোকাই থেকে গেলি। সত্যি ওর মা হয়ে গেছিলাম পরবর্তীকালে, যখন ওর বউ ওকে ছেড়ে যায়, ও বড্ড একা হয়ে গিয়েছিল, বড্ড কষ্ট পাচ্ছিল, বারবার আশা করছিল ওই ঘুমটা পড়া মেয়েটা কে, সুবর্ণলতা কি এসছে, আমার মেয়ে সুবর্ণ কি এসছে, আমার স্ত্রী সত্যবতী কি ফিরেছে। সেই জায়গাগুলো এত বেদনাদায়ক, এত কষ্টের, যে ভাবা যায় না। এত সুন্দর স্ক্রিপ্ট, প্রতি মুহূর্তে স্ক্রিপ্টের কথা বলতে হয়, প্রতি মুহূর্তে এত সুন্দর ডিরেকশন, এত লোকেশন ইউজেজ এত ভালো, কোয়ার্টিস্টদের কোঅপারেশন এত ভালো, এবং এত ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছিল কাজটা করার জন্য, যে আজকেও যখন টেলিকাস্ট দেখছি 10 বছর পরে, মনে হচ্ছে আরে আমি আমি এত ভালো অভিনয় করতে পেরেছি। সেটা আমার একলার জন্য নয়, এই টিম ওয়ার্কের জন্য। প্রত্যেকটা লাইটের ছেলে, প্রত্যেকটা ট্রলির ছেলে, প্রত্যেকটা ডিওপি, অ্যাসিস্ট্যান্টস, এভরি টেকনিক্যাল পার্সন এত অ্যাপ্রিসিয়েট করতো প্রত্যেকটা সিনের পরে। আর বারবার যখন দেখতাম সন্ধ্যাদির অভিনয়, সাবিত্রী চ্যাটার্জির অভিনয়, গাটা যেন কেঁপে যেত, মনে হতো। হ্যালো সর্বরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি অনেকটা উপকৃত হয়েছি, অনেকটা। সবটাই বললে হয়তো তুমি একটু লজ্জা পাবে, তাই অনেকটা বললাম। আমাদের এত সুন্দর একটা বন্ধুত্ব, এত সুন্দর একটা ভালোবাসা,
আমার যেন মনে হচ্ছে যে আমি শুটিংটা করে এসে আজকে টেলিকাস্ট দেখছি, আমার এমন মনে হচ্ছে। আশাপূর্ণা দেবী কি করে ঘরে বসে আজকের মেয়েদেরও তিনি এইভাবে তুলে ধরতে পেরেছিলেন, সেটা আমার কথা বলার অপেক্ষা রাখে না। উনি একদম সারা পৃথিবীব্যাপী প্রিয় মানুষ। ওনার প্রথম প্রতিশ্রুতি, ওনার সুবর্ণলতা, ওনার বকুল কথা যতবার পড়া যায় মনে হয় যেন বেদ পড়ছি, মনে হয় যেন গীতা পড়ছি, যেন কথামৃত পড়ছি। এই বয়সে এসে বিশেষ করে সুবর্ণলতা বড্ড যেন মন ছুঁয়ে যায়। ভালো আছি সোমনাথ, থ্যাংক ইউ সোমদত্তা। অনেকেই দেখছেন, আমার অনেক ননদ, আমার ভাইয়ের বউরা, আমার বন্ধুরা, থ্যাংক ইউ সুবর্ণলতা টিম। আমার দুই মেয়ে আমাকে ভীষণ সাহায্য করেছিল সেই সময়টা। আমার মনে আছে আমি তখনকার দিনে বোধহয় 5টা না 6টা সিরিয়াল করতাম, কিন্তু আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। আজকে এটা সম্ভব হয়েছে শুধু আশাপূর্ণা দেবীর জন্য। ওনার যে অন্তরের ব্যথাটা, উনি সত্যবতীর মধ্যে, সুবর্ণলতার মধ্যে, মুক্তকেশীর মধ্যে, এলোকেশীর মধ্যে, সৌদামিনীর মধ্যে উনি ভরে দিয়েছিলেন। প্রত্যেকটা নারীর একটা চরিত্র চিত্রায়ন করা, সকলের দুঃখ হয়তো একই রকম, 19 আর 20। আমরা যখন এখনকার দিনে বলি আমার স্বামীদের বা আমার ছেলেদের বা আমার ভাইপোদের বা আমার ভাগ্নেদের, তারা আমার কথা মান্য করে, ভালোবাসে, কিন্তু তখনকার মেয়েদের কি সেই সম্মানটা ছিল? আমার ছোট মেয়ে রিমি আটকা ব্যাঙ্গালোরে। হ্যাঁ মা, অনুসুয়া কাকি, সঞ্জু, আমি ভালো আছি। কারো কিছু প্রশ্ন থাকলে আমার করতে পারেন। লাইভে আসায় আমার প্রথম, ভীষণ ভালো লাগছে যে এতগুলো মানুষ আমাকে ভালোবেসে আমার এক কথায় আমার লাইভ দেখছে। থ্যাংক ইউ পারমিতা। এর আগে নিশ্চয়ই অনেক ভালো ভালো কথা অনেকে বলেছে, কিন্তু আজকে আমি একটা কথা কনফেস করতে চাই যে সুবর্ণলতা আবার দেখে আমাকে খুব বাঁচতে সাহায্য করছে। প্রত্যেকটা চরিত্র যেন আমার অন্তরের ভেতরে গেঁথে যাচ্ছে, প্রত্যেকটা চরিত্রকে যেন আমার নতুন করে ভালো লাগছে। কারণ টেলিকাস্ট তো সব দেখা হতো না। মিঠু, হ্যালো, কিছু প্রশ্ন থাকলে বলিস, ভুল কথা বলছি কি না। মহুয়া, পারমিতা, রুতলিন, সুজানা, শ্রীলা, কত মানুষ ভালোবাসছে, শুধু আমাকে ভালোবেসে নয়, সুবর্ণলতাকে ভালোবেসে। তাই 3টের সময় যখন সত্যি দেখতে বসি, আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স মনে পড়ে যায়। প্রথম দিন আমি বেসিক্যালি খুব ইয়ার্কিবাজ, যারা আমার সাথে কাজ করেছেন তারা জানেন যে আমি ভীষণ ইয়ার্কি ফাজলামি করি, এবং সর্বরিক আমাকে ম্যানেজ করতে পারে। সরি, একটা ফোন এসে গেছিলো মাঝখানে, আমি বুঝতে পারিনি কেন। অনাবিল, তুমি ফোন করেছিলে, কিছু বলবে কি না বলতে পারো। প্রথম দিনই এক্সপিরিয়েন্স হচ্ছে অনন্যাকে কাছে পাওয়া, আমার ভীষণ ভালোবাসার লোক বিপ্লবকে কাছে পাওয়া, সর্বরী, অসীম, বিশ্বজিৎদা, আমাদের বহু পুরনো ট্রেনার টিম, সকলকে কাছে পাওয়া একটা ভীষণ আনন্দ দিয়েছিল।
কস্টিউম নিয়ে ভাবতেই হয়নি, মেকআপ নিয়ে ভাবতেই হয়নি, কারণ সবটাই এত সাদামাটা সাধারণভাবে করা হয়েছিল, কোনো কিছু অসুবিধে হয়নি। কেন অসুবিধা হয়নি তার কারণটা হয়তো আশাপূর্ণা দেবী প্রাণের লোক, ট্রন আমার কাছের লোক, আর প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমার অনেক অনেক কাছের লোক। অনেকে বয়সে ছোট, অনেকে বয়সে বড়, কিন্তু সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। যেদিন শেষ শুটিং হয়েছিল সেদিন ভীষণ কষ্ট হয়েছিল, আর আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমার প্রতি কি আস্থা ছিল প্রোডাকশনের, ডিরেক্টর জোনের প্রত্যেকের কি আস্থা ছিল যে এক একটা চরিত্র সাথে যখন অভিনয় করছি কখনো তারা বলতেন না যে এইভাবে করো। হয়তো 2-3টে টেক হতো, যে টেকটা এডিট করবেন সেটা ঠিক করে নিতেন, কিন্তু আমাকে স্বাধীনতা দিতেন কাজ করার জন্য। আমি একটা জায়গা না বলে পারছি না, যখন সুবর্ণ বৃদ্ধা সত্যবতীর একটি চিঠি আমার কাছে ছিল, আমি সেই চিঠিটা নিয়ে যখন, আমিও অতীব জরাজীর্ণ বৃদ্ধা, সেই চরিত্রটা করে আমার মনে আছে মৃণাল সেন আমাকে, আমার স্বামীকে জানিয়েছিলেন যে আমি পাপিয়ার সাথে একটু কথা বলতে চাই। এত সুন্দর চরিত্রটা কি করে করলো মেয়েটা, এইগুলোই তো জীবনের পাওয়া। তপন সিনহা ফোন করেছিলেন যে তুমি বৃদ্ধার চরিত্রটা করে আমাকে নতুনভাবে ভাবতে শেখালে তোমার সম্পর্কে। অনন্যা আমাকে সাংঘাতিক সাহায্য করেছিল। সেই রাতটা মনে আছে, স্কুল বাড়িতে আমরা শুটিং করেছিলাম, খুব মশা ছিল, খুব পোকা ছিল, অনন্যা অসুস্থ ছিল, বারবার ওকে খেতে হতো, কিন্তু ওই জায়গাটায় অনন্যা বুঝেছিল আমি খুব টেন্সড হয়ে আছি। ওর সাথে ইন্টারাক্টিভ যে চিঠি পড়াটা, চিঠি বলাটা, চিঠি দেওয়াটা আমাকে এত সাহায্য করেছিল যে আমার আজও মনে হয় যে ফিরে আসুক সেসব অভিনয় করার সুযোগ, যেন অভিনয় করতে পারি বারবার, যেন আপনাদের আনন্দ দিতে পারি বারবার। বিপ্লবকে অনেক অন্তরে ভালোবাসা জানাই, অনেক ছোট তাও শ্রদ্ধা জানাই। ওর অপূর্ব অভিনয় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল, কারণ ওর সাথেই তো বেশি ইন্টারাকশন ছিল ওর স্ত্রী সত্যবতী চলে যাওয়ার পর। আমার ছোট দুটো ভাইপো ভীষণ আঁকড়ে ছিল আমাকে, তাই আমি এত সুন্দর একটা অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। থ্যাংক ইউ রূপালী। আমার মা ভীষণ ভালোবাসতেন এটা দেখে, মা আজ নেই, কিন্তু মা সুবর্ণলতাকে ভীষণ ভালোবাসতেন, কারণ উপন্যাসটা তো সকলেরই পড়া। শোনায় না, কত দূর থেকে দেখছিস সুপর্ণা, থ্যাংক ইউ। হ্যাঁ সৌরভ, অনেক ভালোবাসা দিয়েছিস তোরা, ধন্যবাদ তমসিতা। অভিনয় ভালো শুধু কিন্তু একা করা যায় না, অভিনয় ভালো হয় যদি সকলে মিলে তাকে আরো ভালো করার সুযোগ দেয়। রিধিমা, শতরূপ, শ্রীতামা, থ্যাংক ইউ। তোরা এত বেশি ভালোবাসিস যে মিঠু আমাকে বকছে আমি কেন কাঁদছি, কিন্তু এই ভালোবাসাটার জন্য আমার বারবার চোখে জল এসে যাচ্ছে। নিলাম অনুরাগ, তোমার প্রণাম নিলাম, আমি ভালো থেকো। যদি কেউ কিছু জানতে চান, যদি কোনো জায়গার অনন্যা সম্পর্কে জানতে চাইছিলেন, অনন্যা আমার মেয়ের মতন, তার সম্পর্কে কি আর বলবো। আবিরা ভীষণ মিষ্টি মেয়ে, আবিরা আমাকে খুব আনন্দ করে, শক্তি, অমিতাভদা, সব ডিরেক্টরস আমার যারা যারা পাশে ছিলেন, প্রতিটা মুহূর্তে কাজ করতে সাহায্য করেছেন, তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না। দুপুর 3টের সময়
যত অসুবিধে থাকুক বাড়িতে, আজকে জানেন লকডাউনে অনেক অসুবিধে থাকে, কিন্তু কর্তা পাঠাচ্ছেন ফুল, থ্যাংক ইউ। এই লকডাউনের সময় যত অসুবিধা হোক, 3টের সময় কিন্তু আমার সুবর্ণলতা দেখা চাই, তাতে আমার খাওয়া হোক আর না হোক। কারণ বললাম যে বারবার সব টেলিকাস্ট আমার দেখা হয়নি, কিরকম একটা সব কিছু মিলিয়ে সুবর্ণর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি, সৌরভ তুই তো ভালোবেসেছিলি, কিন্তু সর্বরী আমায় খুব ভয় পেত। প্রথম দিনের, আবার রিপিট করছি, প্রথম দিনের সত্যবতীকে ভালোবাসা, তার সাথে আনন্দ দিন শুরু করা, এবং তারপর সত্যবতীর ঘর ছেড়ে চলে যাওয়া, সুবর্ণ শ্বশুরবাড়ি চলে যাওয়া, এবং নবুর পাশে থাকা, তার তো দিদি না, মায়ের মতন, তার ভাইপোদের আঁকড়ে থাকা, হ্যাঁ তমসিতা। আমি বিপ্লবকে এই কথাটা বলেছিলাম, আমার ভাইকে, নবুকে বলেছিলাম। ও যখন বলছে দিদি আমি শুধু তুমি কি অন্যায় করেছি, আমি বলেছিলাম যে তুই ওর প্রাণের প্রতিমাকে বিসর্জন দিয়ে দিলি। মেয়েটা চেয়েছিল মেয়েটা একটু পড়াশুনো করুক, আশাপূর্ণা দেবীও চেয়েছিলেন, সত্যবতীও চেয়েছিল যে মেয়েরা স্বাবলম্বী হোক, মেয়েরা মাথা তুলে দাঁড়াক, প্রত্যেকটা মেয়ের নিজের স্ব পরিচয়ে পরিচিত হোক। নিশ্চয়ই থাকবে কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো দিদি, কারো পিসি, কারো কাকি, কারো জেঠি, কিন্তু তবুও আমি তো আমি। আজকে যে সকলে মিলে পাপিয়াকেই সুযোগটা দিয়েছে, পাপিয়া সেনকে সুযোগ দিয়েছে এই ক্যামেরার সামনে আসার জন্য, সেটা তো সত্যি অসামান্য একটি ব্যাপার। আমার বাড়ি ভর্তি খুব বড় মাপের অভিনেতা অভিনেত্রী, তারা প্রত্যেকে আমাকে সুযোগ দিয়েছে যে তুই মন দিয়ে কাজটা করতো, খুব ভালো লাগছে তোকে সুবর্ণলতা। খালি মনে হতো যে ঠিক করতে পারছি তো, ঠিক ভালো লাগছে তো। তবে হ্যাঁ, দ্বিতীয় দিনের পরে সেটা আর মনে হয়নি। আমার মনে আছে অমিতাভ ভট্টাচার্য আমার একটা ঘাটের সিন নিয়েছিলেন, যেখানে আমরা খবর পাচ্ছি যে সুবর্ণর বিয়ে হয়ে যাচ্ছে। খুব দ্রুত আমরা এতগুলো সিঁড়ি বেয়ে নৌকোয় উঠেছিলাম, এবং একটা নৌকো থেকে আরেকটা নৌকোয় শট নেওয়া হয়েছিল। সত্যবতীর মনের মধ্যে যে ঝড় উঠেছিল, সেই ঝড়টা আমি থামাতে পারছিলাম না, কারণ ও তো মা, ও বুঝতে পেরেছিল ওর মেয়ের একটা প্রলয় ঘটে যাচ্ছে। আর প্রত্যেকটা সিনে, যতটুকু সিন আমি করেছি অনন্যা বা বিপ্লবের সাথে, ওরা আমাকে কিন্তু প্রায়োরিটি দিয়েছে, এটা আমার আশ্চর্য লেগেছে। প্রত্যেকটা অভিনেতা তো চায় যে আমারটা ভালো হোক, কিন্তু ওরা চেয়েছে আমি ভালো করি, অন্তত আমার সাথে। আমার চিত্রা সেনের সাথে অভিনয় করা হয়নি, চিত্রা সেন আমার কাকি, খুবই শাশুড়ি, আমার অনেকের সাথে অভিনয় করার হয়নি, কিন্তু তাদের আমি এখন রোজ দেখছি, রোজ ভালো লাগছে। বিপ্লব যদি লাইভ হতো সৌরভ, তাহলে এইখানে আমার একবারও চোখে জল আসতো না, কারণ প্রত্যেকটা সিনের পরে ছেলেটা কি করে নিজেকে এরকম সুইচ অফ করে দিতে পারে, এটা বিপ্লবের থেকে শেখার মতো। করেই ইনস্ট্যান্ট ছ্যাবলামি, ইনস্ট্যান্ট বদমাইশি। হ্যাঁ সর্বরী, আমি সে কথাটা বললাম যে প্রথম সুবর্ণলতা করার সময় আমি আশাপূর্ণা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলাম, এটা আমার পরম সৌভাগ্য ছিল। এবারে সেটা হয়নি, কিন্তু তোমরা প্রত্যেকে আমার এত সুন্দর পাশে ছিলে, আমার মনে হচ্ছে যেন আশাপূর্ণা দেবী সেটে দাঁড়িয়ে আছেন, দেখছেন যে আমার প্রত্যেকটা চরিত্র সঠিকভাবে চিত্রায়ন হচ্ছে তো। ভালো আছি স্পন্দন?
কুণাল পাধি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু কুণালকে এখন আমি যতবার দেখছি সত্যবতীর বাবা হিসেবে, আমার প্রতিটা সিনে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। সত্যবতী বা সুবর্ণ আমার কোনটা প্রিয় চরিত্র বলা অসম্ভব আবিরা। তারা তো মিলেমিশে এক হয়ে গেছে। অনন্যা অভিনয় করেছে বলে না, তোমাদের স্ক্রিপ্টে, ডিরেকশনে, তোমাদের প্রোডাকশনে তোমরা চরিত্রগুলোকে এমন সুন্দরভাবে চিত্রায়ন করেছো যে আমি দুজনকে আলাদা করতে পারবো না। ব্রততী পাজা এখনই জানালাম যে কুণাল পাধি, সে নেই আজ। কুণালের সাথে আমি অনেক কাজ করেছি। হ্যালো রাত্রি, ভালো থাকো। হ্যাঁ অঙ্কিতা, প্রথম ডিরেকশন রাজা সেন, দ্বিতীয়বার অমিতাভ ভট্টাচার্য, শক্তি, আবিরা, অনেক অনেক। আশ্চর্য, আবিরা কিন্তু আমার স্বামীর ছাত্রী। আবার কি ভালো যে লেগেছিল কাজ করে, মেয়েটির সাথে একটা বাচ্চা মেয়ে। থ্যাংক ইউ মধুমিতা। থ্যাংক ইউ জয়ী, শ্রাবস্তি, অনুজা। সবাই ভালো থেকো, ঘরে থেকো, শান্তিতে থেকো। এদিন কেটে যাবে, এদিন থাকবে না, কারণ অসুখ তো আসে যায়। আমিও 2018-তে অনেক বড় অসুখ থেকে উঠেছি। আমার মা চলে গেছিলেন, ভাগ্যিস জানতে পারেননি। আমার পাশে ছিলেন আমার ননদ, আমার ভাইয়ের বউ, আমার মায়ের মতনই তারা ছিলেন। মিমি, আগে সুবর্ণলতা 1984, 85, 86 সালে হয়েছিল। টোটাল 18টা এপিসোড হয়েছিল। সেখানে আমি সদু দিদি না, আমি সেজে বউ করেছিলাম। তখন বয়সটাও তো বউ করার বয়সই ছিল। অনস্ক্রিন নবুকে না বকে পারতাম না, কারণ ওই যে আবার বললাম, নবু তার প্রাণের প্রতিমা মায়ের কথা শুনে সেই প্রাণের প্রতিমাকে সত্যবতীর কোল থেকে টেনে টেনে হিঁচড়ে পাঠিয়ে দিছিল শ্বশুর বাড়িতে। খুব তাড়া ছিল কি নবু, সেই একটা অভিমান আমার ভাইয়ের ওপর কাজ করত। স্পন্দন ছন্দাদির সাথে আমার কোনো এই সিরিয়ালে অভিনয়ের সুযোগ হয়নি। ছন্দাদি যে মাপের মানুষ, প্রণম্য। ছন্দাদি, চিত্রাদি, সাবিত্রীদি, এসব প্রণম্য মানুষ। এদের কথা বলে আর কিছু বলতে পারবো না। তাহলে বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মুক্তকেশী, এলোকেশী দুজনে মিলে গুরুদেবের কাছ থেকে জেনে নিয়ে প্রণাম করে রাধা মাধবকে সাক্ষী রেখে দুজনের বিয়ে দিয়ে দেন। সিঁদুর দানের সময় এসে আমি সত্যবতীকে নিয়ে হাজির হই। খুব কষ্ট হয়েছিল, শুধু তাকিয়েছিলাম একবার সত্যবতীর মুখের দিকে। মনে হয়েছিল সব হারিয়ে ফেললো মেয়েটা। আচ্ছা, আপনার কোল থেকে আপনার মেয়েটাকে যখন বিয়ে করে নিয়ে যায়, আমার মেয়েদের এখন অনেক বয়সে বিয়ে হয়েছে, 30 ঊর্ধ্বে, তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে, কিন্তু তখনকার দিনে একটা গ্রাম্য মেয়ে, একটা শিশু, 11, 10, 9 এসব বয়সী মেয়েদের যখন মায়ের কোল থেকে টেনে নিয়ে যাওয়া হতো, কত কষ্ট হতো ভাবা যায়? একটা ছেলেকে যদি বলা হতো তখনকার দিনে তুমি পড়াশুনো করবে না, বলা হতো না, মেয়েদের বলা হতো। যেটা বারবার এখন গ্রামে গিয়ে সত্যবতী তার বাবার কাছে গিয়ে ভুগছে, তাকে কত যন্ত্রণা দেওয়া হচ্ছে। তো সত্যবতী তো সেইটুকুই চেয়েছিল, সুবর্ণলতা একটু পড়াশুনো করুক। এখন সে বিয়ে করবে না, শাশুড়ির মুখের ওপর সেইটুকুই বলেছিল। কিন্তু সেই জেদ করে
রাধা মাধবের সামনে সুবর্ণ চলে গেল, তখন সত্যবতীর আর কি বাকি থাকলো? জানে দুটো ছেলে বাবার কাছে ঠিক মানুষ হয়ে যাবে, আছে তো ওর পিসি, দায়িত্ব দিয়ে গেছিল, কিন্তু সে কোনো কথা বলার মতন জায়গা ছিল না। কাশিবাসি হয়ে গেল মেয়েটা অত অল্প বয়সে। সুবর্ণলতা বইটাও পড়ছি, অনেকেই পড়েছেন বারবার পড়ার মতন বই। বারবার পড়ার মতন উপন্যাস, বারবার পড়ার মতন ছবি, বারবার পড়ার মতন জীবনের অভিজ্ঞতা, যে প্রত্যেকটা মেয়ে যেন মাথা উঁচু করে দাঁড়ায়। আমার হিংসে হয় না যখন কেউ বলে যে আচ্ছা ওই মেয়েটা সিরিয়ালে খুব নাম করেছে, তোমার খুব রাগ হয় না? আমি বলি না, আমার নিজের দুটো মেয়ে আছে, আমার বাড়ির বৌমারা আছে, আমার ভাইপো ভাইজি, আমার বোনঝি বোনপো চতুর্দিকে আছে। একটা মেয়েও যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটা আমার সম্মান আমি মনে করি। আশাপূর্ণা দেবী সেইটুকুই বলতে চেয়েছিলেন, সত্যবতী সেইটুকুই চেয়েছিল, যে আর 10টা মেয়ের মতন সুবর্ণাও যেন মাথা উঁচু করে দাঁড়ায়, একটু পড়াশুনো শিখে। আপনাদের মনে হচ্ছে না যখন মুক্তকেশীর চিঠিটা সুবর্ণ পড়ে দিচ্ছে, দেখেছিলেন মুক্তকেশী কিভাবে তাকিয়েছিল সুবর্ণর মুখের দিকে? সেই মুহূর্তে চিঠিটা না পড়লে হয়তো ছেলেরা অফিস থেকে এসে পড়তো, কিন্তু সুবর্ণ এটুকু লেখাপড়া করেছিল বলেই না চিঠিটা অত তাড়াতাড়ি পড়ে শাশুড়িকে শোনাতে পারল। আজকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মেয়েরা পড়াশুনো করছে, কোনো চাইল্ড লেবার নেই। আমি চাই সারা জীবন করোনা ভাইরাস থাক আর না থাক, আমরা যেন একটু সহবত শিখি, আমরা যেন অন্যের হাতটা ধরতে শিখি, সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই, কিন্তু শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তুমি যেই হও আমার বন্ধু, চেনা অচেনা, তোমরা কিন্তু সকলের হাত ধরো, এই বিপদে কাউকে ঘেন্না করো না। মনে রেখো সেসব মুনি ঋষিদের যারা তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন, তারা চেয়েছিলেন মানুষ হোক, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে মানুষের মতন মানুষ হোক। আমি আমার ছেলেকে শেখাবো মেয়েদের সম্মান করতে, এবং মেয়েদেরও শেখাবো নিজেকে সম্মান করো, তোমার স্বামীকে সম্মান করো, তোমার দাদাকে সম্মান করো, তোমার ভাইকে সম্মান করো, কিন্তু নিজেকেও সম্মান করো, নিজেকে হেয় করো না। ঠিক মিমি জেদ করে ঠাকুমার সাথে সে চলে গিয়েছিল, আমি আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আমারও দুটো নাতনি আছে, আমি তো তাদের সবসময় শেখাই এটা ঠিক এটা ভুল, না মারবে না, না উঁচু গলায় কথা বলবে না। ঠাকুমার উচিত ছিল নাকি যে একবার তার বৌমাকেও সম্মান দিতে? আমার নিজের বৌমা নেই, কিন্তু আমার ভাইপোর বউরা আছে, আমার ভাগ্নে বউরা আছে, আমি তাদের সম্মান দিই। আমার বাড়িতে কিছু ঘটলে আগে আমি তাদের জিজ্ঞেস করি, তাদের জানতে চেয়েছি সবসময় যে হ্যাঁ শোন, শাড়িটা আমাকে ভালো লাগছে রে, এই দেখেছিস? এবং তারা পিসিমণি পিসি ভাই মামি বলতে অজ্ঞান। একটা মেয়ের আমি আর কিচ্ছু চাই না, সে সসম্মানে বাঁচুক, এইটাই চাই, আর কিচ্ছু প্রয়োজন নেই জীবনে। আমার অসুখের সময় আমার প্রত্যেকে যেভাবে ভালোবাসা দিয়েছে আমি তাই বেঁচে উঠেছি, তাই আমি বুঝতে পেরেছি
এই জীবনে ভালোবাসাটা খুব দরকার। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমার যা আমার অন্ধ ফ্যান, আমার সব অসুখে বেশি করে উনি পাশে থেকেছেন। উনি সবসময় বলেন, পাপিয়া অভিনয়টা করছিস না কেন, আর অভিনয় কর, আর অভিনয় কর। আর কি কিছু বলার বাকি আছে? অনেকক্ষণ ধরে লাইভ চলছে। না শ্রীল, আমি কাঁদছি না, আমি গর্বিত বোধ করছি। আই এম ফিলিং প্রাউড, আই এম ফিলিং ভেরি ভেরি প্রাউড যে কত নাট্যকার, কত লেখিকা, কত অভিনেত্রী, কত ডিরেক্টর আজকে সব মেয়ে। আহা, সত্যবতী কেন থাকলো না এই দিনটা দেখার জন্য? আজকে সত্যবতী যে থাকতো, ও দেখতে পেত যে কতগুলো মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। ও সুবর্ণকে পারেনি, কিন্তু গ্রামে যে মেয়েগুলোকেও চেয়েছিল মাথা উঁচু করে দাঁড়াক, আজকে সেই সব মেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি সত্যি চোখের জল আমার অন্তর থেকে আসছে, শুধু ভেবে আজকেই নিজেকে দেখে ওই চরিত্রটা আমি অবাক হয়েছিলাম যে এই অভিনয়টা আমি করতে পেরেছি, ঠিক নবুর এই কষ্টটা আমি ফিল করতে পেরেছি। প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, কিন্তু কি গান গাই বুঝতে পারছি না। সুবর্ণলতার টাইটেল সং গাওয়ার আমার সাহস নেই, কারণ ওই গান সম্ভব না। রবীন্দ্রনাথ আমাদের জীবনে গেঁথে আছেন, তাই রবীন্দ্রনাথের গানই করছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যাবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়ে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই। গানটা প্রাসঙ্গিক, এটা এটা একটা আঙ্গিক সুচিত্রা মিত্রের কাছে শেখা, কীর্তনাঙ্গও আছে, সেটা আমি শিখি। গানটা প্রাসঙ্গিক কারণ মাঝে মাঝে তোমাদের সকলের সাথেই দেখা পাই। সব দুঃখ বেদনা সরিয়ে আবার কবে আমাদের দেখা হবে, আবার কবে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠব, আবার কবে আমার জীবনটা সুস্থ সুন্দরভাবে তোমাদের সাথে কাটবে।
সুবর্ণলতার সময় গীতা দত্তের গান গাইবো সর্বরী? ভালো আছি অর্ঘ্য, আমার ডিয়ার গুপি, আমার হাতে মানুষ, আমার কাছে বড় হওয়া। থ্যাংক ইউ রিমা, চেষ্টা করব। কি গান গাইবো? তাল তলায় জামুর ঝুমুর, কলা তলায় বিয়া রে, কলা তলায় বিয়া। ছিল কন্যা মায়ের কোলে, নৌকা ভাসে গাঙের জলে, মায়ের বুকে তুফান তোলে, কাইন্দা ভাসে হিয়া। এই গান আমার গলায় সাধে না। এই গানটার জন্যে আমি বাংলাদেশে গিয়ে সবাই আমাকে বলেছিল যে আচ্ছা আপনি কি গায়িকাকে চেনেন? সে কি, সে তো তোমাদেরই লোক। কিন্তু ব্যবহার করেছিলেন আপনারা এত সুন্দরভাবে। আমি হিন্দি গান গাওয়াটা এখানে কি ঠিক হবে? হিন্দি গান ঠিক সুবর্ণলতা, সত্যবতী, নবু এদের সাথে ঠিক আসে না। যদিও বারবার অনেক অনুরোধ আসছে গানে। একদিন এমনি লাইভ আসি না, শুধু গানের অনুরোধে যা পারি তাই। সুচিত্রা দি একটা গান খুব শেখাতেন, আমার বাবা মা খুব ভালোবাসতেন গানটা, সেটা দিয়ে লাইভ শেষ করব। প্রত্যেকটা মেয়ের জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে, প্রত্যেকটা ছেলের জন্য তাদের সাধন যেন সার্থক হয়, তাদের চেষ্টা যেন সঠিক দিশায় পৌঁছয়। সার্থক করো সাধন, সার্থক করো সাধন, শান্তন করো ধরিত্রীর বিরহাতুর কাদন, প্রাণ ভরণ দৈন্য হরণ, অক্ষয় করুণা ধন, সার্থক করো সাধন। বিকশিত করো কলিকা, চম্পক বন করুক রচন, নবকুসুমাঞ্জলিকা। করো সুন্দর গীত মুখর নীরব, সার্থক করো সাধন। অনেকক্ষণ আছি লাইভে। সুবর্ণলতা লাইভ আরো ভালো অভিনেত্রী অভিনেতা নিয়ে আসুক। আরো ভালো মানুষকে আপনাদের সামনে তুলে ধরুক, যাতে আপনাদের সমস্ত প্রশ্ন, সমস্ত আনন্দ। যদিও একটা শ্রেণী মানুষ আমাকে আজকে অনুরোধ করছিলেন যে তাদের ইন্টারনেট অফ, আজকে যদি আমি লাইভে না আসি। আমি বলেছি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আজকে যে বলা হয়ে গেছে, অনেক মানুষকে যে কথা দিয়ে ফেলেছি, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। ভালো থাকো সর্বরী, ভালো থাকো সৌরভ, ভালো থাকো সকল মানুষ। এই দিন আমাদের আবার সুন্দর সূর্য উঠবে, আবার আমরা দেখা করব, আবার আমরা একসাথে কাজ করব, পরস্পরকে ভালোবাসব, ভার্চুয়ালি না, সামনাসামনি। ধন্যবাদ
সকলকে ধন্যবাদ, আমার আপনজন, আমার চেনাজন, আমার অচেনাজন, সকলকে ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। ধন্যবাদ সুবর্ণলতা লাইফকে, যারা আমাকে এই সুযোগ দিয়েছেন। আজকে নতুনভাবে বাঁচতে পারলাম, অনেক কথা বলতে পারলাম, অনেক গান গাইতে পারলাম। আজ আসি। ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা।